ক্ষমতালোভী অর্থলোভী ফ্যাসিস্ট ইউনূস বর্তমানে বাংলাদেশে মব সন্ত্রাসের জনক, জঙ্গিদের পৃষ্ঠপোষক। তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে এবং একটি অবৈধ আদালতে সাজানো নাটক করে বিচারের নামে প্রহসন করে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছেন, যে রায় গোটা জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এই রায় শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় নয়, এই রায় ৭১-এর পরাজিত পাকিস্তান, সেই পাকিস্তানের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, তাদেরকে খুশি করার জন্য এই অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূস এই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা দিয়ে এই রায় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আপনি জানেন বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল। সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য জামাত, বিএনপি তারা যৌথভাবে ইউনূসের মাধ্যমে সেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য বাঙালি রাস্তার ঠিকানা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা করে এই সাজানো আদালতে একটি রায় ঘোষণা করেছেন। আপনি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন। আজকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা গোটা জাতি জানে যে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার সরকারকে উচ্ছেদ করার জন্য। আজকে আমি যদি বলি, সিরাজগঞ্জে 18 জন পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যা কারা করেছে? ছাত্র জনতা, পুলিশ হত্যা করেছে। কারা করেছেন? এই সরকারের একজন উপদেষ্টা, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যখন বললেন, একটি হাসপাতালে গিয়ে পুলিশ আহত পুলিশদের দেখতে গিয়ে তিনি যখন বললেন যে অস্ত্র ব্যবহার করা হয়েছে 7.62 রাইফেল, এই রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করতে জানে না। এটা বিশেষ প্রশিক্ষণ ব্যক্তিরা এই রাইফেল ব্যবহার করেছেন। এরা কারা? এরা জঙ্গি, এরা শিবিরের সশস্ত্র ক্যাডার এবং এরা আইএসআর লোক। এরা মিলে সেদিন ছাত্র জনতা পুলিশকে হত্যা করে জননেত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তুলে সেদিন বৈধভাবে একটি সরকার, যিনি জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন, সাংবিধানিক সরকার, যিনি সততা সাহসিকতা নিয়ে দেশ পরিচালনা করেছেন, যিনি একটানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল, নিরাপদে ছিল। সেই সরকারকে উচ্ছেদ করার জন্য সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আমি মনে করি এটা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা গোটা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। আমি মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, রায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়নি। এই রায় বাঙালি জাতির বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই রায় ৭১-কে মুছে ফেলার জন্য এই রায় দেওয়া হয়েছে। এই রায় স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার জন্য এই রায় দেওয়া হয়েছে। এই রায় পাকিস্তানকে খুশি করার জন্য এই রায় দেওয়া হয়েছে। এই রায় জামাত, বিএনপির প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই রায় দিয়েছেন। আমি মনে করি মূলত এই রায় ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, যারা ৭১-কে বিশ্বাস করে না, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা সবাই মিলে ষড়যন্ত্র করে এই রায় দিয়েছেন বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এই রায় প্রতিহিংসা পরায়ণ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, এই রায় ষড়যন্ত্রমূলক। এই রায় বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই রায় আমরা মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অতীতে বাঙালি মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। বাঙালি বিশ্বাস করে যে তাদের আস্থার ঠিকানা শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। কারণ বাংলাদেশকে রক্ষা করতে হলে, ৭১-কে রক্ষা করতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই, আওয়ামী লীগের বিকল্প নাই। আজকে বাংলাদেশের প্রায়
60 থেকে 70% মানুষ এটা মনে করে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব এস এম কামাল হোসেন, আপনি যথাযথ বলেছেন। এবং আমরা দেখেছি যে এই যে কোর্টে বিচারটা হয়েছে, এই আইসিটিটা আসলে তৈরি হয়েছিল 1971 সালের যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এ ধরনের যে সংগঠিত অপরাধ সেটি বিচার করবার জন্য। এবং সেই আদালতের বেসিক্যালি অন্য কোনো বিষয়ে বিচার করবার বেসিসই নাই, লিগ্যাল বেসিসই নাই। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আমি আরেকটা পয়েন্ট যোগ করতে চাই। আমি এটা যেটা বলি, যে ভুলে গেছিলাম, দেখেন আন্দোলনের কারণে, আন্দোলন দমানোর কারণে যদি শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা হয়, তাহলে 75 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগের 4.5 লাখ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে ছাত্রলীগের একসময় সাধারণ সম্পাদক ছিল মাহফুজ বাবু, তাকে ঢাকা মহানগরে। সেই মাহফুজ বাবুর গুমের দায় কি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হবে? আপনি এরশাদ শাহের আমলে সেলিম, দেলোয়ার, রাউফুল, বসুনিয়া, শাহজাহান, সিরাজ সহ অনেক প্রথম সারির ছাত্র নেতাদের গুলি করে হত্যা করা হয়েছিল, ট্রাক চালিয়ে হত্যা করা হয়েছিল পুলিশের নির্দেশ। তাহলে এরশাদ সাহেবের বিরুদ্ধে কি সেই মামলা হবে? এবং বেগম খালেদা জিয়া জামাত যখন ক্ষমতায় ছিল, তখন সারের দাবিতে কৃষকরা মিছিল করেছিল, কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। বিদ্যুৎ দিতে পারে নাই বলে চাঁপাইনবাবগঞ্জে 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কিন্তু পুলিশ হত্যা করেছিল। তারা কিন্তু খালেদা জিয়ার পদত্যাগ দাবি করেছিল না। তাহলে সেই হত্যাকাণ্ডের দায়ে কি খালেদার বিরুদ্ধে হত্যা মামলা হবে, মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে? জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, জননেত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। তিনি যদি রক্তপাত চেতেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক্তপাত হতো। কোথাও কোনো বিশ্ববিদ্যালয়, কোনো মায়ের কোল খালি হয়নি। কিন্তু কোথায় রক্তপাত হয়েছে? যেখানে সাধারণ ছাত্র জনতা মিছিল করেছেন, তাদের ভিতর এই 7.62 রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। আমি অস্বীকার করি না যে পুলিশের গুলি তো 2-1 যে মারা যায় না, এটা আমি অস্বীকার করি না। মেট্রো রেলে হামলা হয়েছে, পুলিশ যাত্রাবাড়িতে পুলিশ পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনি ভাবে থানাগুলোতে হামলা হয়েছে। পুলিশ আত্মরক্ষার সাথে গুলি করতে পারে, আমি অস্বীকার করি না। সেই গুলিতে অনেকে মারা যেতে পারে, আমি অস্বীকার করি না। কিন্তু এই যে পুলিশকে পিটিয়ে গুলি করে যারা হত্যা করেছে, এই 7.62 রাইফেল যারা ব্যবহার করেছে, এরা কারা? এদের কেন বিচার হবে না? এর ঘটনার জন্য দায়ী দায়িত্ব কে? আমি যদি বলি যে ডক্টর ইউনূস তিনি স্বীকার করেছেন মেটিকুলাস ডিজাইন দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে, তো সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই এই ছাত্র জনতা পুলিশকে হত্যা করা হয়েছে 7.62 রাইফেল ব্যবহার করে। এই রাইফেল কারা ব্যবহার করেছে এটা কেন তদন্ত করা হয় না? অর্থাৎ যিনি খুনি তিনি আজকে নায়ক সাজার চেষ্টা করছেন, আর যিনি খুন করেন নেই, যিনি মানুষ রক্তপাত এড়ানোর জন্য যিনি আওয়ামী লীগের সমাবেশকে করতে নিষেধ করেছেন, সেই বাঙালির অনুভূতি, শক্তি, সাহস শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। আমি মনে করি এটা ষড়যন্ত্রমূলক, এটা প্রতিহিংসা পরায়ণ, এই যে রাজনৈতিক উদ্দেশ্য পরায়ণ। আগে বলতে চাই বাঙালির ইতিহাসে কতগুলো কালো অধ্যায় আছে। ৭৫-এর 15ই আগস্ট বাঙালির ইতিহাসে যে কালো অধ্যায়। 3রা নভেম্বর ৭৫ সাল একটি কালো অধ্যায়। 2004 সালের 21শে আগস্ট বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। সেদিন আল্লাহ রক্ষা করেছেন, নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন মারা গেছিল। সেদিনই বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়। এবং 2024-এর 5ই আগস্ট এটিও বাঙালির ইতিহাসে একটি কালো অধ্যায়। সেদিন ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং অবৈধভাবে অসাংবিধানিকভাবে ইউনূস ক্ষমতা দখল করেছে। আর 17ই নভেম্বর 2026 এটা বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কালো অধ্যায়। বিচার ব্যবস্থা যে নেই, এই রায়ের ভিতর দিয়ে সেটা প্রমাণিত হয়।
আপনি যে কথা বলেছেন, দেখেন ইউনূসের তার জীবদ্দশায় কোনোদিন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কোথাও কোনোদিন শ্রদ্ধা জানাতে যায়নি। ইউনূস যে নতুন বাংলাদেশের কথা বলছে, সেই নতুন বাংলাদেশ কিসের বাংলাদেশ? সেই বাংলাদেশ পাকিস্তানের বাংলাদেশ। ইউনূস অবৈধভাবে প্রধান উপদেষ্টা, 30 লক্ষ শহীদের রক্তে রাঙানো বাংলাদেশ, সেই 30 লক্ষ শহীদের রক্তের উপর পা রেখে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, লাল গালিচার সম্বর্ধনা দিলেন। এতে এর ভিতর দিকে প্রমাণিত হয় না ইউনূস পাকিস্তানি? ইউনূস জঙ্গিদের ছেড়ে দিয়েছেন, ইউনূস যুদ্ধ অপরাধীদের ছেড়ে দিয়েছেন, ইউনূস জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন। এবং ইউনূস যদি স্বাধীনতায় বিশ্বাস করত, তাহলে ইউনূসের আমলে জয় বাংলার স্লোগান দিলে ছাত্রলীগের 2টি ছেলেকে পিটিয়ে হত্যা করত। বাঙালির অস্তিত্ব ঠিকানা, ইতিহাসের সাক্ষী ধানমন্ডির 32কে মাটির বুলডোজার দিয়ে মাটির সাথে মিশে দেওয়ার চেষ্টা করত। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সব মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এর ভিতর দিকে আমি বলতে পারবো না যে ইউনূস পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ক্ষমতায় এসেছে, ইউনূস বাংলাদেশের নাম পরিবর্তনের জন্য ক্ষমতায় এসেছেন। হয়তো বাংলাদেশের নাম থাকবে, কিন্তু চিন্তা চেতনায় কর্মকাণ্ডে বাংলাদেশ আজকে পাকিস্তান। আজকে বাংলাদেশের যারা আজকে আস্ফালন করছেন, যারা উল্লাস করছেন, তারা কারা? তারা জাতীয় সঙ্গীত মুছে ফেলতে চায়, তারা 71কে মুছে ফেলতে চায়, তারা 71কে স্বীকার করেন, তারা 17 এপ্রিল মানে না, তারা 7ই মার্চ মানে না, তারা বঙ্গবন্ধুকে মানে না। যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশকে মানে না, তারা স্বাধীনতাকে মানে না। হ্যাঁ, ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করতে পারে, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ক্ষেত্রে মানুষের ক্ষোভ, দুঃখ, কষ্ট থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, আজকে এটাকে যারা মানে না, তারা তো বাংলাদেশের 71কে বিশ্বাস করে না। আপনি আজকে বাংলাদেশের সংবিধানকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কার্জন যখন 72-এর সংবিধান হাতে করে বলে আমি সংবিধানের পক্ষে, আমি কোন দলের পক্ষে না, তখন তাকে যখন মব সন্ত্রাস করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তখন তো আপনার কার্জনকে, প্রফেসর কার্জনকে গ্রেপ্তার করা হয়নি, 72-এর সংবিধানকে গ্রেপ্তার করা হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ, লতিফ সিদ্দিকী যখন গ্রেপ্তার করা হয়, তখন লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে, মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে, তার কণ্ঠ চেপে ধরা হচ্ছে। যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে, যারা 71কে রক্ষা করতে চায়, আজকে তাদের উপর আঘাত আসছে, তাদের উপর নির্যাতন হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধাকে জেলখানায় বিনা চিকিৎসা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি আজকে এর ভিতর দিয়ে কি প্রমাণ হয় না যে ইউনূস 71কে মুছে ফেলার জন্য নেতৃত্ব দিচ্ছেন? আজকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। 242টার মতো গার্মেন্টস শিল্প বন্ধ, 30 লক্ষ লোক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আজকে একজন সাবেক সচিব বলছেন যে 7 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি করছেন। তো বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, আমি মনে করি 71-এর চেতনাকে ধারণ করলে বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যেতে পারতো না।
বাংলাদেশের আজকে বৈষম্য তৈরি হয়েছে। আজকে ইউনূস যারা স্বাধীনতা বিশ্বাস করে না, যারা ৭১কে মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তাদের প্রতিনিধিত্ব করছেন। আমি দেখলাম যেদিন আজকে বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে যে সাজানো নাটক করা হয়েছে, সেদিন যে রায় দেওয়া হয়েছে অবৈধ আদালতে, সেই দিনই আপনার চুক্তি হয়েছে, বন্দরগুলোর আজকে চুক্তি হয়েছে। আজকে ইউনূস তো বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলছেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছেন এবং ইউনূস তার ব্যবসাকে সমৃদ্ধ করার জন্য আজকে ক্ষমতা দখল করে যেন তেন প্রকারে ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে সে শেখ হাসিনার বিরুদ্ধে, কারণ জানে শেখ হাসিনা হচ্ছেন শক্তি, শেখ হাসিনা হচ্ছেন সাহস। বাঙালি জাতি শেখ হাসিনার নেতৃত্বে একদিন ঘুরে দাঁড়াবেই ইনশাআল্লাহ। এই কারণে ইউনূস আজকে ৭১ বিরোধীদের প্রতিনিধিত্ব করে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, ৭১কে মুছে ফেলার জন্য আজকে ইউনূস তার তথাকথিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে, যে বাংলাদেশে স্বাধীনতা নাই, মুক্তিযোদ্ধা নাই, যে বাংলাদেশে মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা নাই, যে মানুষ নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা নাই, যে বাংলাদেশে বাসযোগ্য বাংলাদেশের নিরাপত্তা নাই, সেই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন ইউনূস। আমি এক কথাই বলতে পারি, ইউনূস হচ্ছে ৭১-এর বিরোধীদের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে যারা ভুলণ্ঠিত করতে চায় তাদের প্রতিনিধিত্ব করছেন হচ্ছে ইউনূস। ধন্যবাদ এস এম কামাল হোসেন ভাই, আমরা বিস্তারিত শুনলাম। তো এখন একটা আলোচনা হচ্ছে যে ব্যারিস্টার তাপস, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, আবার কেউ কেউ বলছেন যে ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। মানে বিশেষ করে ইন্টারপোল তো একটা মানে যে বলে না ছাল নাই কুত্তার বাঘা নাম, ওরকম একটা কখনো কখনো মনে হয়েছে আমাদেরই, মানে ইন্টারপোলের মাধ্যমে ফেরত আসছে। এটা তো খুব রেয়ার। আপনার কি মনে হয় যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, বা ইন্টারপোলের এই বিষয়টা আসলে কতটা বেসলেস, এটা একটু যদি বলতেন। আপনার একটু আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে এখন যাচ্ছে। শোনা। আপনার প্রশ্নটার তো 3টা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে প্রত্যর্পণ চুক্তিটা, না? প্রত্যর্পণ চুক্তিটা যদি আপনি দেখেন তাহলে আপনি খেয়াল করবেন যে প্রত্যর্পণ চুক্তির মধ্যে একদম প্রথম দিকেই বলা আছে যে যদি কোনো পলিটিক্যাল মামলার আসামির প্রত্যর্পণ চাওয়া হয় তাহলে কিন্তু এই চুক্তির সাধারণ ধারাগুলো কিন্তু এখানে প্রয়োগ হবে না, কারণ এটা উইল ডিপেন্ড আপন দ্য প্রোভাইডিং পার্টি। মানে এখন যেমন ভারতকে প্রোভাইড করতে হবে, এটা তাদের ডিপেন্ড করবে, কারণ পলিটিক্যাল কেস প্রত্যেকটা দেশেই পলিটিক্যাল কেসগুলোর ক্ষেত্রে সবাই সাবধানতা অবলম্বন করে, কারণ ক্ষমতার পালাবদলের মাধ্যমে যার কাছে ক্ষমতা যাবে সে বিরোধীদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সবকিছুকে উইপেন হিসেবে ব্যবহার করবে। এর মধ্যে আইন আদালতও যে একটা উইপেন হিসেবে ব্যবহৃত হবে সেটা স্বতঃসিদ্ধভাবে স্বীকৃত, এবং সেই কারণেই এই ক্লজটা সেখানে রাখা হয়েছে। সুতরাং আমরা এক্সপেক্ট করতে পারি যে ভারত কোনোভাবেই যারা পলিটিক্যালি একটা ট্রায়ালের ভিকটিম তাদেরকে ফেরত দেবে না। আমরা কিন্তু এরকমটা ভারতের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি, তাই না? আমরা দেখেছি যে আমাদের যে দালাই লামা, সেই দালাই লামাকে কিন্তু ভারত আশ্রয় দিয়ে রেখেছে, সেখানে দালাই লামা থাকছেন। এর আগে আরো অনেককেই আমরা দেখেছি যে তারা ভারতে আশ্রয় নিয়েছেন। সুতরাং এবং ভারত তাদেরকে কিন্তু ফেরত পাঠায়নি। সুতরাং প্রত্যর্পণ আইনের অধীনে
এখানে ফেরত পাঠাবে না বা ফেরত পাঠানোর সুযোগ নেই, সেটাকে আমরা জোর গলায় বলতেই পারি। দ্বিতীয় কথাটি হচ্ছে ইন্টারপোল। ইন্টারপোলের বিষয়টাতে ইন্টারপোল কখন কাজ করতে পারে? ইন্টারপোল হচ্ছে যখন উইলিং, both the parties, all the parties are willing, only then Interpol can cooperate or Interpol can work out, না? ধরেন কথার কথা ইন্টারপোল একটা রেড নোটিশ জারি করলো, কথার কথা, কিন্তু সেই যে ইন্টারপোল যে রেড নোটিশ জারি করবে, তাদের যে একটা স্ট্যাচুট আছে, সেই স্ট্যাচুটের 3 ধারায় আবার পরিষ্কারভাবে বলা আছে যে যদি কোনো পলিটিক্যাল মামলার আসামিকে ফেরত চাওয়া হয়, সেই ক্ষেত্রে ইন্টারপোল রিজার্ভস দ্য রাইট টু ইভেন ডিক্লেয়ার দ্য রেড নোটিস। ঠিক আছে, সুতরাং এই জায়গাটাতেও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যারা আন্তর্জাতিকভাবে আইনি কাজ করছেন, তারা কিন্তু অবশ্যই ইন্টারপোলকে একটা চিঠি দিয়ে রাখবেন এখন, যাতে করে ইন্টারপোল কোনোভাবেই কোনো রেড নোটিস জারি করার প্রক্রিয়াতে না যায়। আবার ইন্টারপোল যদি রেড নোটিস জারিও করে, তাহলেও ইট ইজ আপ টু ইন্ডিয়া যে তারা এই রেড নোটিসের জারির পরে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেবে কিনা। সুতরাং বিষয়টা যে শুধুমাত্র আইনানুগ বিষয় তা না, এর মধ্যে জিও পলিটিক্যাল বিষয় এবং একটা দেশ কতখানি ডেডিকেটেড হিউম্যান রাইটস এর ক্ষেত্রে, সেই জিনিসগুলোর উপরে কিন্তু নির্ভর করবে। তো এই আপনার 3 নম্বর যে প্রশ্নটা, যেটাকে আমি মনে করি যে এটার প্রশ্নের উত্তরটা অনেকটাই রাজনৈতিক, এবং ভারতের সাথে আওয়ামী লীগের, ভারতের সাথে বাংলাদেশের মানুষের যে সম্পর্ক, সে সম্পর্ক বিশ্লেষণ করলে আমরা দেখব যে ভারত বাংলাদেশের মানুষের ইচ্ছার বাইরে তারা যাবে না, এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো এই রায়কে, এই প্রতিহিংসার রায়কে প্রত্যাখ্যান করে দিয়েছে, তাই না? যেখানে বেশিরভাগ মানুষ বাংলাদেশের এটা প্রত্যাখ্যান করে দিয়েছে, সেখানে অবশ্যই ভারত, প্রথম কথা হচ্ছে যে তার এই যে ট্রিটিটা আছে, এই ট্রিটির মধ্যে এটা করা সম্ভব না। দ্বিতীয়ত পলিটিক্যাল যে রিলেশনশিপ ভারতের সাথে বাংলাদেশের মানুষের এবং একই সাথে আওয়ামী লীগের, সেক্ষেত্রেও তারা এই ধরনের কোনো উদ্যোগ নেবেন না, এটা আমরা বেশ জোরের সাথেই বলতে পারি। থ্যাংক ইউ মিস্টার তাপস। এটাই আর কি। তো আমরা ভারতের একটা প্রতিক্রিয়া পেয়েছি, ভারতের একটা এই রায়ের পরে, এই যে মৃত্যুদণ্ড দেওয়া হলো তথাকথিত ক্যাঙ্গারু কোর্টে, ভারত কিন্তু একটা খুব মানে সংক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া জানিয়েছে, এবং বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে ভারতের কাছে নেত্রীকে ফেরত চেয়েছেন। সেই ব্যাপারে সেই প্রতিক্রিয়ায় মানে কোনো কিছু উল্লেখ নাই, মানে উপেক্ষা, কূটনৈতিক উপেক্ষার একটা আমরা প্রতিক্রিয়া পেয়েছি। এস.এম. কামাল হোসেন ভাই, আপনার কাছে জানতে চাই যে ভারতের এই যে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? দেখেন, আমরা মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, এটা আমরা চিরস্মরণীয় আমাদের কাছে। মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার, যেমন সরকার, বিরোধী দল সবাই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, এবং 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছেন ভারত, এবং মুক্তিযুদ্ধে তাদের সেনাবাহিনী মুক্তিবাহিনীর সাথে মিলে যুদ্ধ করেছেন পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। ভারতের সেনাবাহিনী রক্ত গিয়েছেন, জীবন গিয়েছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দিয়ে বাংলাদেশের বাঙালি জাতির এবং স্বাধীনতার পক্ষের মানুষের কাছে ভারত হচ্ছে তার রাজনৈতিক বন্ধু, যেটা একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই সম্পর্ক গড়ে উঠেছে। এবং আপনারা জানেন যে ৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর, তখন বঙ্গবন্ধুর 2 তনয়া, বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনা, শেখ রেহানাকে সেদিন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারত সরকার সেদিন তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। ভারতের সরকার, সকল বিরোধী দল সেদিন সমর্থন জানিয়েছে, ভারতের জনগণ সমর্থন জানিয়েছিলেন। আমি মনে করি এই দুঃসময়, এই যে 2024-এর 5ই আগস্ট যেভাবে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন এই ইউনূস গংরা, সেদিন আল্লাহ রক্ষা করেছেন, এবং সেদিন তিনি নিরাপদে ভারতে আশ্রয় নিয়েছেন। এই ক্ষেত্রে আমরা মনে করি যে ভারত শেখ হাসিনাকে রক্ষা করে নেই, ভারত
বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষের প্রতিনিধিকে তারা সেদিন রক্ষা করেছেন, আশ্রয় দিয়েছেন। অসাম্প্রদায়িক চেতনার এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতিনিধিত্ব, যিনি অস্তিত্ব তাকে, এবং জঙ্গিদের বিরুদ্ধে যিনি জিরো টলারেন্স ছিলেন, যার একটি জঙ্গি মুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই শেখ হাসিনাকে তারা নিরাপদে জায়গা দিয়ে আমরা মনে করি, আমরা অভিনন্দন জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের সকল রাজনৈতিক দলকে, এবং আমরা ভারতের সকল মানুষকে অভিনন্দন জানাই যারা এই দুঃসময় অসাম্প্রদায়িক চেতনার এবং জঙ্গি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে আজকে জননেত্রী শেখ হাসিনাকে তারা নিরাপদে থাকার ব্যবস্থা করেছে। এই জন্য ধন্যবাদ জানাই, এবং আমি বিশ্বাস করি ভারত তার যে অতীতে যে ভূমিকা পালন করেছে, আগামীতেও বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখতে, বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রাখতে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক রেখে এই অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য তারা কাজ করবে, এবং জঙ্গি, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা মুক্ত একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন। এটাই আমাদের প্রত্যাশা। না, ধন্যবাদ এস এম কামাল হোসেন ভাই। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো ব্যারিস্টার তাপস কান্তি, এখন একজন আইনজীবী হিসেবে, যেমন আজকে আমি একটা ফোন কল পেলাম, আমাদের অস্ট্রেলিয়ার একজন আইনজীবী ফোন কল করে বললেন যে আপনারা তো আন্তর্জাতিক আদালতে গিয়ে পাল্টা মামলা করতে পারেন, এবং এখানে একটা দেখেন ক্যাপিটাল পানিশমেন্ট আছে, মৃত্যুদণ্ড, যেটা আন্তর্জাতিকভাবে অনেকেই অ্যাকসেপ্ট করে না। তো বলছে যে আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা যদি পাল্টা অ্যাপিল করি তাহলে এক্সট্রাডিশনটা সাথে সাথে স্টপ করবে। আমি বললাম, যে আদালতের রায় আমরা মানি না, যে আদালতটা আমাদের কাছে আদৌ ভ্যালিড না, সেই আদালতের রায় নিয়ে তো আমরা আদৌ চিন্তিত না। তো কিন্তু আমি এই জায়গাটা একটু একাডেমিক ডিসকাশন করতে চাই, মানে আমরা একটু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার থেকে বেরিয়ে, যে এরকম সিচুয়েশনে একটা ডেথ পেনাল্টি ঘোষিত হলো এবং তিনি বিদেশে আছেন, এই জায়গাটা ইন্টারন্যাশনাল আদালতের রোলটা আসলে কি, বা আদৌ কোনো সুযোগ আছে কিনা? এখানে এইভাবে কোনো ধরনের কোনো সুযোগ নাই। যেটা আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় আমি খেয়াল করেছি যে চৌধুরী মঈনুদ্দিনের মামলায় যখন আমরা রেড নোটিশ জারি করলাম ইন্টারপোল থেকে, তখন চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী টবি ক্যাটম্যান তারা কিন্তু এই ইন্টারপোলে যোগাযোগ করে বললো দিস ইজ এ পলিটিক্যাল নেচার, এবং তার সে রিপ্রেজেন্টেশন করতে পারেননি ঠিক মতন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এই দুটো গ্রাউন্ডে তারা রেড নোটিশটাকে রিজেক্ট করে নিলেন। যদিও পরবর্তীতে আমাদের থেকে একটা চেষ্টা ছিল এটাকে রিইনস্টেট করার, বাট সেটা আর করা যায় নাই। যে আমি ওই যে বললাম যে তাদের স্ট্যাচুটের যে আর্টিকেল 3 আছে সেই 3 কারণে। পরবর্তীতে আপনি জানেন যে ইউকের হোম অফিস তাদের একটা টেরোরিজম সংক্রান্ত রিপোর্টের ফুটনোটে চৌধুরী মঈনুদ্দিনের এই রায়টার কথা উল্লেখ করেছিল, এবং সেইটার এগেইনস্টে তিনি একটা ক্ষতিপূরণের মামলা করলেন হোম অফিসের, ব্রিটিশ হোম অফিসের বিরুদ্ধে। মামলাটা এখনো বিচারাধীন আছে। তো সেই মামলাটাতে তারা বললেন যে যেহেতু বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা, সেটা নিয়ে তারা বললেন যে এই জায়গাটাতে মামলাটা মানে আমার মানহানি করেছে, সো আমাকে ক্ষতিপূরণ দিতে হবে। প্রিলিমিনারি হিয়ারিং এ এটা একদম সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে বললো যে মামলাটা চলতে পারে, বাট এর আগে প্রত্যেকটা কোর্ট এটা বলেছিল যে মামলাটা চলতে পারে না। তো এই রায়টাকে বিশ্লেষণ করলে আমরা কিছুটা বুঝতে পারবো যে আন্তর্জাতিক আদালতগুলো যেটা বা আন্তর্জাতিক মহল যে ধরনের বিচার চায়, যেটা আমি প্রথমে বললাম যে প্রথম কথা যে আইনে আপনি বিচার করছেন সেই আইনের এখতিয়ার থাকতে হবে, প্রিজাম্পশন অফ ইনোসেন্স থাকতে হবে, কোনো বায়াসনেস বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা চলবে না, এবং এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে তার নজির হিসেবে দেখতে হবে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, প্রসিকিউশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, কোনো তাড়াহুড়া করা হয়নি। ঠিক আছে, সেই জায়গাটা একটা কথা আছে না, জাস্টিস হারিড জাস্টিস বারিড, হ্যাঁ, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, বেসিক্যালি জাস্টিস হচ্ছে মাঝামাঝি,
ইট ক্যান নট বি হারিড অর ইট ক্যান নট বি ডিলেড। এর মাঝামাঝি হবে হচ্ছে জাস্টিস। তো সেই জায়গাটাতে আপনি এটা প্র্যাকটিসটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সঠিক বিচার পাওয়া যাচ্ছে কিনা। 3 নাম্বার হচ্ছে যে দ্য কোয়ালিটি অফ এভিডেন্স। সেই কোয়ালিটি অফ এভিডেন্সও কিন্তু এখানে অ্যাবসেন্ট, যেটা আমি আমার বক্তব্যে বলেছি, আই উইল রিপিট দ্যাট। কিন্তু আন্তর্জাতিক মহল যখন দেখে যে এই জিনিসগুলোর কোনো একটা অ্যাবসেন্ট, তখনই তারা বলে যে এটা একটা ক্যাঙ্গারু, আদালতের ক্যাঙ্গারু রায়, হ্যাঁ, যে রায়টাকে কোনোভাবে এটা মেনটেন করা যায় না। এবং তখন এই ধরনের রায় যখন হয়, সেই রায়ের ফলে আপনি যদি অ্যাসাইলাম মামলাগুলোকে আপনি বিবেচনা দেখেন, যখন এই ধরনের কোনো প্রশ্ন উঠানো যায়, অ্যাসাইলাম কিন্তু সাথে সাথে একটা মানুষ পেয়ে যায়, ঠিক আছে, একটা রেফিউজি স্ট্যাটাস হোক বা অন্য যে কোনো স্ট্যাটাস হোক, প্রোটেক্টিভ স্ট্যাটাস হোক, ক্যান হ্যাভ ইট। সুতরাং সেই দিক থেকে এই বিষয়গুলো আন্তর্জাতিক মহল চিন্তা করবে। নাও এরকম কোন আন্তর্জাতিক আদালত নাই যে একটা দেশীয় কোর্ট একটা রায় দিল, আপনি তারপরে সেটাকে চট করে জাম্প করে আপনি এটার বিরুদ্ধে আপিল করলেন কোন আন্তর্জাতিক আদালতে। দ্যাট ইজ নট পসিবল। এরকম কোন আন্তর্জাতিক আদালত নাই। হ্যাঁ, তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে চ্যালেঞ্জ করে আমরা একটা মামলা দায়ের করতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায়টা দেয়া হয়েছে, এই রায়টাকে আমরা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি উইদাউট এনি ডাউট, যে দেখো যে কোর্টটা কোন পর্যায়ের বাইপার্টিজান একটা কোর্ট, এরকম একটা রায় দিয়েছে, কেন এখানে মানবাধিকার নাই, সেটার উদাহরণ দিতে গেলে আমরা এই বক্তব্যগুলো আমরা তুলে ধরতে পারি। এর বাইরে আমি মনে করি যে আন্তর্জাতিক মহলের যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএন, আপনি প্রথমে বলেছেন যে ইউএন একটা ন্যাক্কারজনক অপিনিয়ন দিয়েছে। এর কারণটা হচ্ছে যে ইউএন এখনো পর্যন্ত এই নোবেল লরিয়েটের নোবেল প্রাইজের উপরে গুরুত্বটা বেশি দিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে একটা ব্যাপকভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদেরকে যোগাযোগগুলো করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রিপোর্ট দিতে হবে, আমাদেরকে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করে কথা বলতে হবে তাদের সাথে। এইটুকুই আমি বলতে চাই। ইউনূস শারীরিকভাবে তাকে হত্যা করতে পারবেন ইনশাআল্লাহ, রাজনৈতিকভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছে, বরং রাজনৈতিকভাবে শেখ হাসিনার এই রায়ের ভিতর দিয়ে গোটা জাতির কাছে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছেন, কয়েক গুণ না, কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছেন। বাঙালি জাতি এখন বিশ্বাস করে যে শেখ হাসিনাই তাদের আস্থার ঠিকানা, শেখ হাসিনাই দেশকে রক্ষা করতে পারে। এই অর্থলোভী, ক্ষমতালোভী, এই মব সন্ত্রাসের জনক, ফাদার অফ ফ্যাসিস্ট ইউনূস বাংলাদেশকে রক্ষা করতে পারবে না। তাই আমরা গোটা জাতিকে আহ্বান করব, শেখ হাসিনার অপরাধ কি? শেখ হাসিনা বাবা মা পরিবারের 18 জন সদস্যকে হারিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে জয় করে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতু করেছেন, বয়স্কদের ভাতা দিয়েছেন, বিধবাদের ভাতা দিয়েছেন, যাদের ঘর নাই জমি নাই তাদের ঘর জমি দিয়েছেন। এটা কি শেখ হাসিনার অপরাধ? শেখ হাসিনা 560টা আধুনিক মসজিদ করেছেন, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনায় নিয়ে গেছেন। এটাই কি শেখ হাসিনার অপরাধ? শেখ হাসিনা দেশের সম্পদ অন্যদের কাছে বিক্রি করতে চায়নি। শেখ হাসিনা সবার সাথে সুসম্পর্ক রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতেছেন। এটাই কি শেখ হাসিনার অপরাধ? আজকে শেখ হাসিনা মানুষ বুঝতে পেরেছেন, শেখ হাসিনা যা কিছু করেছেন বাঙালি জাতির জন্য করেছেন। তাই ইউনূসের এই অবৈধ ইউনূসের অবৈধ আদালতে যে রায় দিয়েছেন, শেখ হাসিনা যেমন বলেছেন আই ডোন্ট কেয়ার, গোটা বাঙালি জাতি মনে করেন উই ডোন্ট কেয়ার। এটাই হচ্ছে গোটা বাঙালি জাতির কথা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এস এম কামাল হোসেন ভাই। আমরা একটা পরিসংখ্যান প্রায় ভুলে যায় যে 1996 সালে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো এবং তারপরে যে একটা সংসদ হয়েছিল স্বল্প 1.5 মাস বয়সী, মানে টোটাল 30শে মার্চ পর্যন্ত, সেই সময় আন্দোলন করতে গিয়ে 171 জন পুলিশের গুলিতে নিহত হয়েছিল আওয়ামী লীগের এবং আন্দোলনরত শক্তির।
ছাত্রলীগের ছেলে বাবুল ফাত্তা কলাবাগানে ওদেরকে গুলি করে ছাদের উপর গুলি করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এই মানে বিচার যদি হতে হয় তাহলে তো এগুলো আসে। যাই হোক, আমরা এবার একটু যাচ্ছি যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টে একটা রায় হলো, এটা এবার দেখলাম যে ইন্টারন্যাশনাল মিডিয়ায় আসছে, মানবাধিকার সংস্থাগুলো এই রায়ের বিরোধিতা করছে। জাতিসংঘ খুব বিতর্কিত একটা বিবৃতি দিয়েছে। আপনার কি মনে হয় যে এই রায়টা কি আন্তর্জাতিকভাবে আদৌ গ্রহণযোগ্যতা পাবে? আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বিষয়ে যে প্রশ্নটা করলেন, তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই কামাল ভাইকে, যে সুন্দরভাবে উনি রাজনৈতিক প্রেক্ষাপটটাকে ব্যাখ্যা করেছেন। কারণ আসলে রাজনৈতিক প্রেক্ষাপটটা ছাড়া আইনি প্রেক্ষাপট বা এই আইনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে আসলে বোঝাটা বা হৃদয়ঙ্গম করাটা অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সেই দিক থেকে এই আইনি প্রেক্ষাপট বোঝার জন্য রাজনৈতিক প্রেক্ষাপটটা আমাদের প্রয়োজন। তো প্রথমেই আমি আসি যে একটা আন্তর্জাতিক অপরাধের বিচার করার কতগুলো মানদণ্ড রয়েছে, তাই না? আন্তর্জাতিকভাবে যেমন একটা মানদণ্ড আমরা ফলো করি হচ্ছে যে, এমনিতে কিন্তু প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একেবারে লিখিত স্বর্ণাক্ষরে লিখিত কোনো মানদণ্ড নাই, কিন্তু ইন্টারন্যাশনাল কোভেনেন্স অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর আর্টিকেল 14-এ কতগুলো স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, রাইট? তো এই স্ট্যান্ডার্ড গুলোর বাইরে যখন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা হলো, হেগের যে আদালতটা হলো, তারপরে তারা আরো কিছু স্ট্যান্ডার্ড ফলো করেছে। ফর এক্সাম্পল ধরেন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে আদালতটাকে স্থাপন করবেন সেই আদালতটার গ্রহণযোগ্যতাটা দেখতে হবে। যে কথাটা আপনি প্রথমেই বলেছেন যে কোন আইনের অধীনে হচ্ছে, এই আইনের অধীনে কি এই বিচার করার ম্যান্ডেট রয়েছে? আপনি উত্তর দিয়েছেন যে না, ম্যান্ডেটটা নাই। কারণ 1973 সালে এই আইনটা করার সময় পার্লামেন্টে যে আলোচনাটা হয়েছে, যে বিতর্ক হয়েছে, সেটা যদি আপনি দেখেন যে সেখানে আপনার মনোরঞ্জন ধর, মানবেন্দ্র লারমা এরা এই ডিসকাশনে অংশগ্রহণ করেছিলেন, বঙ্গবন্ধু আলোচনায় অংশগ্রহণ করেছেন। সেই আলোচনায় অংশগ্রহণ করার পরে সেখানে একদম পরিষ্কারভাবে তারা বলেছেন যে শুধুমাত্র 1971 সালে যে আন্তর্জাতিক অপরাধ, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা, এগুলোর বিষয়ে যে বিচার সেটি এখানে হবে। প্রাথমিক পর্যায়ে এই আইনটা করা হয়েছিল আমাদের যে 195 জন যে পাকিস্তানে যে অপরাধীদের কথা আমরা বারবার বলি, সেই 195 জনের বিচারের জন্য, প্লাস যে 94,000 বা 97,000 সৈনিক আমাদের এখানে আটক ছিল, তাদের বিচারের জন্য এটা করা হয়েছিল। কারণ দালাল আইনটা করা হয়েছিল এই আমাদের যে দেশীয় দালাল রাজাকার আল-বদর, আল-শামস এবং যাদের মধ্যে জামাতি ইসলামী, নেজামে ইসলামী, এইসব দলের লোকজন যেটা তারা করেছিল সেগুলোর বিচার করার জন্য। পরবর্তীতে জিয়া যখন ক্ষমতাটা দখল করলো, তিনি কিন্তু প্রথম যে কাজটা করেছেন আপনারা সবাই জানেন, দালাল আইনটাকে উনি বাদ দিলেন। বাদ দিয়ে উনি জামাতে ইসলামী সহ এসব নেজামে ইসলামী পার্টিদেরকে উনি পুনর্বাসনের একটা উদ্যোগ গ্রহণ করলেন এবং সাকসেসফুলি তিনি বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করলেন। আর এই আন্তর্জাতিক অপরাধ আদালত আইনটি একইভাবে রয়ে গেছে। যখন 2008 সালের ইলেকশনের ম্যানিফেস্টোতে, আপনার মনে আছে কামাল ভাইও আমাকে নিশ্চয়ই সমর্থন করবেন, যে সেই ম্যানিফেস্টোতে কিন্তু পরিষ্কার ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে অঙ্গীকার করা হয় যে আমরা যখন ক্ষমতায় আসব তখন আমরা এই যারা আন্তর্জাতিক অপরাধ সংগঠন করেছে 1971 সালে তাদের আমরা বিচার করব। এবং ওভারওয়েলমিং ভোটে আওয়ামী লীগ কিন্তু জয়ী হয়ে আসে। এবং পার্লামেন্টে যখন এই আইনটা সংশোধন করে এই দেশীয় দোসরদের বিচারের বিষয়টিকে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করা হয়, সেই সেশনে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিত ছিল, তারা বিতর্কে অংশগ্রহণ করেছে, কিন্তু কেউ কিন্তু এই আইনের বিরোধিতা করেনি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। কেউ কোনো বিরোধিতা না করে তারা কিন্তু বেশিরভাগ সদস্যের ভোটেই কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা পাস হয়ে গেল। এবং এই দিস পয়েন্ট ইজ অলসো টু বি নোটেড, কারণ হচ্ছে যে সংশোধনীটা হয়েছিল সেটি হয়েছিল পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে, বিরোধী দল সহ অন্যান্য দলের উপস্থিতিতে। অথচ এখন যে অ্যামেন্ডমেন্টের আন্ডারে এই বিচার করা হচ্ছে, সেই অ্যামেন্ডমেন্ট তো করা হচ্ছে অর্ডিন্যান্সের আন্ডারে। সেখানে কি কোনো পার্লামেন্ট আছে? সেখানে কি কোনো বিরোধী দল, যারা বিশেষ করে সেই সংসদ সদস্য কোথায় যারা ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত, তাদের কোনো ম্যান্ডেট আছে? এই গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট আছে এই অর্ডিন্যান্স করার? সবচেয়ে বড় কথা, সংবিধানে বলা হয়েছে একটা অর্ডিন্যান্সের আয়ু হবে 90 দিন, এবং পরবর্তী পার্লামেন্টে ডেফিনেটলি এই অর্ডিন্যান্স গুলোকে পাশ করে নিতে হবে। তো ধরেন প্রথম কথা হচ্ছে যে 90 দিনের তো তারা কোনো ধরনের কোনো রেসপেক্ট তারা করলোই না।
পরবর্তী পার্লামেন্ট যখন আসবে, যদি পার্লামেন্ট এসে এই অর্ডিন্যান্স গুলোকে বাতিল করে দেয় বা পরিবর্তন করে দেয়, তাহলে এই আইনের অধীনে এই যে বিচার করে রায় তারা দিলেন, অথবা যেসব মানে অভিযুক্ত সিনিয়র আওয়ামী লীগ লিডারদেরকে তারা আটকে রেখেছেন, সেই আওয়ামী লীগ লিডারদের আটকে থাকাগুলো তো আর বৈধ হবে না, এই রায়ের বিষয়গুলো তো বৈধ হবে না। তাহলে এই যে প্রসিকিউটর, এই যে বিচারক, তাদের যে ভূমিকা, এই ভূমিকার তাদের এই যে দায়, এই দায়ের বিচার কে করবে, এই দায়ের কি হবে? এটি গেল দ্বিতীয় পার্সপেক্টিভ। পরবর্তী পার্সপেক্টিভটা হচ্ছে আপনি প্রেক্ষাপটটাকে খেয়াল করেন, তারা কোনটাকে মানবতা বিরোধী অপরাধ ঘোষণা দিচ্ছে। আমাদের পিআরবি, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, একদম পরিষ্কারভাবে বলা আছে যে কখন কোন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কি ধরনের মেজার নিতে হবে। আপনি কখন লাঠি চার্জ করবেন, কখন মৃদু লাঠি চার্জ করবেন, কখন গরু লাঠি চার্জ করবেন, কখন সাউন্ড গ্রেনেড মারবেন, কখন আপনি গ্যাস, কাঁদানে গ্যাস মারবেন, এগুলো প্রত্যেকটা জিনিস লাইভ অ্যামুনিশন থেকে এগুলো রেগুলেট করা আছে। এবং প্রত্যেকটা ধাপে একটা অথরিটি আছে, কে কোনটা পারমিট করতে পারবে, সাব ইন্সপেক্টর কোনটা পারমিট করতে পারবেন, ইন্সপেক্টর কোনটা পারবেন, তারপরে এসপি, কমিশনার, এইভাবে ধাপে ধাপে, সার্কেল এসপি কোনটা করবেন, এগুলো ধাপে ধাপে হয়। সুতরাং এই জায়গাটাতে আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি অবশ্যই আপনার ম্যান্ডেট হচ্ছে কি, জনগণের রক্ষা করা, জনগণের জানমাল রক্ষা করা, তাদের প্রাইভেট প্রপার্টি রক্ষা করা, পাবলিক প্রপার্টি রক্ষা করা, এগুলো প্রত্যেকটা। সো স্বাভাবিকভাবে আপনি একটা কমন নির্দেশনা অবশ্যই দেবেন যে জানমালের নিরাপত্তা করার জন্য আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা আপনি করবেন, এবং সেই নির্দেশনাটা আসছে, এবং সেই পিআরবির অধীনে যা যা করা প্রয়োজন পুলিশ কিন্তু তাই করেছে। এর বাইরে কিন্তু কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তারা করেন নাই। যখন তাদের নিজেদের জানমালের উপরে হামলা এসে, না, এই যে যাত্রাবাড়ির যে ভিডিওটা আমরা দেখেছি, বা সিরাজগঞ্জের ভিডিও, বা পাবনা বিভিন্ন জায়গার থানা আক্রমণের যে ভিডিও, আপনি যদি ভিডিওগুলো দেখেন, পুলিশ আপনাকে মেরে ফেলার জন্য হাজার হাজার মানুষ আপনার দিকে ধাবিত হচ্ছে, আপনি কি করবেন? আপনার হাতের কাছে যা আছে এবং আপনার কাছে যে গুলি আছে সেই গুলি তো আপনি নিক্ষেপ করুন, আপনাদের জীবন রক্ষা করার তাগিদ আছে। কারণ আপনি 4 আগস্ট বা 5 আগস্টের প্রেক্ষাপটটা খেয়াল করেন, ততক্ষণে কিন্তু পুলিশের লাশ ঝোলানো হয়ে গেছে যাত্রাবাড়ি ব্রিজের উপরে। সুতরাং পুলিশের মনে সেই যে, তাদের মনে যে নিজেদের জীবন রক্ষা করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে তারা যে কাজগুলো করেছেন আইনানুগভাবে করেছেন, আইনের মধ্যে করেছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন 5 আগস্ট পর্যন্ত, এই প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের পেনাল কোড, বাংলাদেশের দণ্ডবিধির সেকশন 74, 75, 76 এ পরিষ্কারভাবে বলা আছে যে যখন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আইনানুগভাবে পারমিটেড কোনো কাজ করবেন, অর্থাৎ কোনো তার ডিউটি পালন করতে গিয়ে তিনি যদি গুলি করেন, আইনানুগভাবে করেন, তাহলে হি ইজ এক্সেম্পটেড, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বিচার চলবে না। এই জেনারেল এক্সাম্পশন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু এটা বাতিল না, মানে এর প্রয়োগ বাতিল করা হয়নি। তার মানে হচ্ছে এই জিনিসটা তার কনসিডারেশনে নাই, না নিয়ে এই প্রেক্ষাপট, এবং কামাল ভাই যে প্রেক্ষাপটের কথা বলেছেন, এই প্রেক্ষাপটগুলোকে তারা কনসিডারেশনে না নিয়ে তারা এই রায়টা দিচ্ছেন। এরপরে এই বিচারটা করেছেন। এরপরে সবচেয়ে বড় যে জায়গাটা, দুটো জিনিস, একটা হচ্ছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। আমাদের ক্রিমিনাল লয়ের প্রথম কথাই হচ্ছে, আপনি যখন কারো বিচার শুরু করবেন, আপনাকে প্রথমে ধরে নিতে হবে যে এই ব্যক্তি ইজ প্রিজিউমড ইনোসেন্ট, কারণ প্রসিকিউশনকেই 100% প্রমাণ করতে হবে এই ক্রাইম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে কি দেখলাম, ক্ষমতা গ্রহণ করার পরেই আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি ঘোষণা করলেন যে এখানে অক্টোবরের মধ্যে বিচার শেষ হবে, অক্টোবরের মধ্যে আমরা রায় দিয়ে ফেলবো। তিনি বললেন এখানে সর্বোচ্চ পানিশমেন্ট হবে। তাজুল বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলল এখানে সর্বোচ্চ পানিশমেন্ট হবে, এবং তারা প্রত্যেকেই বারবার অক্টোবর কথাটা বলছিলেন। তার মানে দিস ইজ প্রি মেডিটেটেড একটা জাজমেন্ট, যেখানে কোনো ধরনের কোনো প্রিজাম্পশন অফ ইনোসেন্স ছিল না। সুতরাং যেখানে প্রিজাম্পশন অফ ইনোসেন্স নাই, সেই জায়গায় তো আপনি কোনো স্ট্যান্ডার্ডের আশাই করতে পারেন না। এরপরের কথাটা হচ্ছে, যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত হবেন তাদের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং কোনো বায়াসনেস থাকতে পারবে না টুয়ার্ডস ভিকটিম, টুয়ার্ডস অ্যাকিউজড, নো ওয়ান, কারো প্রতি তার কোনো বায়াসনেস থাকতে পারবে না। যদি থাকে, দেন দ্যাট উইল বি কাউন্টেড অ্যাজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইখানে প্রসিকিউশনে যতজন প্রসিকিউটর আছে, তাজুল থেকে শুরু করে ইভেন টবি ক্যাডম্যান, যিনি তাজুলের আপনার উপদেষ্টা, তারা প্রত্যেকেই জামাতের আইনজীবী ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই।
যে দে হ্যাভ আ পলিটিক্যাল বায়াসনেস। আবার শুধুমাত্র যদি জুলাই আগস্টের ঘটনার দিকে দেখেন এবং এদের সোশ্যাল মিডিয়া যে লেখাগুলো আছে সেগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে পরিষ্কারভাবে তারা জুলাই আগস্টের যারা তথাকথিত ভিকটিম তাদের পক্ষে তারা কথা বলে যাচ্ছে। জুলাই আগস্টের কালার রেভলিউশনের জন্য তারা উস্কানিমূলক বক্তব্য কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। সুতরাং এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং বায়াসড, দ্যাট ইজ অলসো অ্যাপারেন্টলি ক্লিয়ার। শুধুমাত্র আপনার সেটা কিন্তু শুধুমাত্র প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটরের ক্ষেত্রে না, ইভেন জাজদের ক্ষেত্রেও দিস ইজ অ্যাপারেন্ট, কারণ জাজরা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড বিএনপি জামাতের, অলরেডি দ্যাট ইজ প্রুভড, এটা নিয়ে কথা বলার কিছু নাই। এবং দ্য মেইন কোয়ালিফিকেশন দ্য জাজেস হ্যাড ইজ দেয়ার হ্যাট্রেড টুয়ার্ডস আওয়ামী লীগ, দ্যাট ইজ দ্য মেইন কোয়ালিফিকেশন। এবং যারা যারা মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত তাদের কণ্ঠ রোধ করার জন্য বা তাদেরকে ঘৃণা করার যে যোগ্যতাটুকু থাকা দরকার, সেই যোগ্যতাটুকু তাদের আছে বলেই তারা আজকে জাজ হিসেবে বসেছেন। এরপরে আপনি যদি আসেন যে এই মামলাটাতে মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সুযোগ পেয়েছেন কিনা নিজেকে রিপ্রেজেন্ট করার, তাহলেও আমি বলবো তিনি কিন্তু যথেষ্ট সুযোগ পান নাই। প্রথম কথা, একজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো যিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন 4-5 তারিখ থেকেই, তাকে বাদ দেওয়া হলো। এরপরে যাকে নিয়ে আসা হলো তিনি কখনো ক্রিমিনাল মামলা করেছেন বা এই ধরনের ক্রিমিনাল মামলা করেছেন সেরকম কোন ধরনের আমরা কখনো শুনি নাই। তিনি কোর্টে যেসব সওয়াল জবাব করেছেন সেটা শুনে ক্লিয়ার যে উনি আন্তর্জাতিক অপরাধ এর যে জুরিসপ্রুডেন্স সেটা সম্পর্কে তিনি অজ্ঞ, এবং একই সাথে যে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার, পলিটিক্যাল নলেজ যেটা জানা দরকার ব্যাকগ্রাউন্ড, সেটাও তার মধ্যে অভাব ছিল। এবং তার একটা ভিডিও ক্লিপও কিন্তু আমরা দেখেছি যেখানে তিনি অকপটে স্বীকার করে গেছেন যে তিনি এগুলো অভিনয় করছেন। তিনি কোর্টে যেসব কথা বলছেন তিনি এগুলো অভিনয় করছেন, এবং এই সরকারের যে ফরমায়েশি রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট অনুযায়ী উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন, নাথিং নট মোর দ্যান দ্যাট, সেটা ক্লিয়ার। সুতরাং সেদিক থেকেও এটা স্ট্যান্ডার্ড অর্জন করতে ব্যর্থ হয়েছে। এরপরে আমরা যদি এভিডেন্সের দিকে আসি, যেটা বলে আমি শেষ করব, 50 জনের উপরে সাক্ষীর সাক্ষ্য তারা গ্রহণ করেছে। এর মধ্যে একজন সাক্ষীও কিন্তু আপনার চাক্ষুষ সাক্ষী না, যারা বলেছেন যে আমি দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই নির্দেশনা দিয়েছেন, এটি কোথাও তারা বলতে পারেননি। তারা প্রত্যেকে হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এবং তারা যে সব ডিজিটাল এভিডেন্সের প্রমাণ করার কথা বলছেন, এই ডিজিটাল এভিডেন্স গুলোর যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, প্রমাণের যে মান আছে, সেই মানদণ্ড কিন্তু তারা তার ধারে কাছাড়াও যান নাই, তাই না? প্রথম কথা হচ্ছে ভিডিওটা কে ক্লিয়ার করেছে, কে সৃষ্টি করেছে, তাকে সাক্ষ্য নিয়েছেন, তারা নেননি। এই ভিডিওগুলো কে জোগাড় করলো ইন্টারনেট থেকে, তার সাক্ষ্য নিয়েছেন, নেননি। চেইন অফ কাস্টডি অর্থাৎ সংগ্রহ করার পরে কার কার কাছে কি কি ভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে সেটি নেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল একটা দায় আছে, তাদেরও সাক্ষ্য নেওয়ার দায় আছে, তাদের কিন্তু সাক্ষ্য নেওয়া হয়নি। এমনকি একজন প্রসিকিউটর জোহা, যিনি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে ডিজিটাল অ্যানালিস্ট হিসেবে এখন কাজ করছেন, তিনি 2016 সালে তিনি কিন্তু গুম হয়েছিলেন, এটা তিনি দাবি করছেন। তার মানে এই আজকে যারা অভিযুক্ত আসামি তাদের প্রতি তার পার্সোনাল গ্রাজ আছে, যেটা আমি প্রথমেই বলেছি, যদি পার্সোনাল গ্রাজ আপনার থাকে, পার্সোনাল ইন্টারেস্ট থাকে, আপনি বিচারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না, আপনি উইটনেস হতে পারবেন না, কিন্তু তাই করা হয়েছে। সুতরাং এখানেও ইন্টারন্যাশনাল কোন স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করা হয় নাই। সবশেষ বক্তব্য যেটা দিয়ে আমি শেষ করব, আপনারা জানেন যে এখানে বিচার করার সময় হুমায়ুন আহমেদের উপন্যাসকে সামনে নিয়ে এসে এভিডেন্স দায়ের করা হয়েছে, এবং এটা একটা হাস্যকর পরিস্থিতি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের কাছে কিছু নাই, এখন কিছু একটা তো লাগবে। সো গল্প উপন্যাস থেকেও তারা আইডিয়া নিয়ে এগুলো সাবমিট করেছেন। আমার এর বেশি কিছু বলার নাই, কারণ এটা একটা হাস্যকর, এবং যে দ্রুততার সাথে বিচারটাকে তারা ইনভেস্টিগেশন থেকে বিচার প্রক্রিয়াকে শেষ করেছেন, এটাই যথেষ্ট সন্দেহের উদ্রেক করার জন্য। ধন্যবাদ ব্যারিস্টার তাপস কান্তি। এই মাত্র 143 দিনে এত বড় একটা বিচার শেষ করে ফেলেছে, তো এটা তো একটা মানে আনপ্রেসিডেন্টেড। আমি বলি যে পৃথিবী একদিন বলবে যে আইনের নামে, বিচারের নামে কি কলঙ্ক হয়েছিল বাংলাদেশে, এটা টুডে অর টুমরো বলবেই। কারণ লিগ্যাল স্কলার আছে, ইউনিভার্সিটি আছে,
তারা অবশ্যই এই রায়টা নিয়ে একদিন এই কথাটা বলবে। আমরা একটু এস এম কামাল হোসেনের কাছে ফিরে যাব। আপনি আপনার আলোচনায় ডক্টর ইউনূসের কথা বলছিলেন এবং এই ৭১-এর পরাজিত শক্তির বাংলাদেশে যে এখন একটা আস্ফলন দেখতেছি, ডক্টর ইউনূস কি আসলে পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশে একটা নতুন কিছু ধারা সৃষ্টি করতে চাচ্ছে কিনা? আপনার এরকম কিছু মনে হয়?